তিনি তো মরেই গেছেন, হয়তো তার আর করার কিছু নেই, কিন্তু তার চোখ জীবন্ত মানুষের কাছে চলমান রইল। তার মৃত্যু ঘটল। তার মৃত্যু ঘটল। তার মৃত্যু কি সত্যি সত্যি তার আত্মায় স্বর্গলোকে বা স্বর্গপথে যুগ যুগ ধরে মানুষ যেটা কল্পনা করে এসছে মানুষের মরে যাওয়ার পর কি হয়, তার উত্তরসূরিরা তার চোখ যখন দান করলেন, দুটো মানুষ যখন জীবন্ত মানুষ দেখতে পাচ্ছে, তার মানে একদিক দিয়ে মৃত্যুকে আটকে দেয়া হলো। আর মানুষের মৃত্যুর পর সব শেষ, এটা আর প্রমাণিত হলো না। মৃত্যুর পরেও অনেক কিছু থাকে, অনেক কিছু করার থাকে, আর সেই কাজটা করলেন তার উত্তরসূরিরা। তারা কি করলেন? তার শবদেহটা নীলরতন সরকার মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে দান করলেন। সেখানেও সামাজিকভাবে মানুষের চিন্তা চেতনা উপলব্ধিতে একটা কাজ তৈরি হলো, যে কাজ আপনারা একটা ব্যানারে দেখছেন, রাত জাগা গ্রাম। রাত জাগা গ্রাম শুধু কেবলমাত্র রোগী চিকিৎসক সম্পর্কের ক্ষেত্রে নয়, মানুষের সাথে মানুষের সম্পর্কে কোন মানদণ্ডে গড়ে উঠবে, মানুষের সাথে মানুষের সম্পর্ক আজ কাল সুদূর ভবিষ্যতে কি হবে, তার চর্চার আবাদ ভূমি দিলেন নির্মলা শাসমল। আজকে যারা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের কর্মী বাহিনী সদস্যরা রয়েছেন, তারা সবাই আপনারা জানেন, তারা যারা সদস্য তারা তো জানেনই, কিন্তু তাছাড়াও যারা সংগঠনের বন্ধু শুভানুধ্যায়ী, এরা দেশের অপাস করা বেআইনি চিকিৎসক। অপাস করা বেআইনি চিকিৎসক মানে সহজ কথায় বললে দাঁড়ায়, আমরা যে রাষ্ট্রের গণতন্ত্রের মহিমা, স্বাধীনতার মহিমা, যে রাষ্ট্রের গুণগান করি, সেই রাষ্ট্র ভারতবর্ষে 40 লক্ষ অপাস করা সন্তানের জন্ম দিয়েছে, অবৈধ সন্তানের জন্ম দিয়েছে। আর আজকে নবম স্মরণ অনুষ্ঠানে আপনাদের সামনে আপনারা সুযোগ করে দিয়েছেন আর একজন এই রাষ্ট্রের, এই সরকারের বৈধ সন্তানের কথা বলার, আপনাদের সবার কাছে নতজানু হওয়ার অধিকার। যে রাষ্ট্রকে আপনারা এতদিন ধরে 78 বছর ধরে দেখেছেন, যে সরকারকে আপনারা 78 বছর ধরে দেখেছেন, সেই সরকার, সেই রাষ্ট্রের মালিকরা একদিকে যেমন বৈধ সন্তানের জন্ম দিয়েছে আমাদের মতো, আবার একদিকে লক্ষ লক্ষ অবৈধ সন্তানের জন্ম দিয়েছে। আপনাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে, সমাজ বিজ্ঞানের এই অভিজ্ঞতা আছে, যে বাপ বৈধ অবৈধ সন্তানের জন্ম দেয় তাকে কি বলে? বলে লম্পট, দুরাচার, দ্বিচারিতা। তার লম্পট্য, তার দ্বিচারিতা, তার অনৈতিকতা, তার বেআইনি কাজ, তার অসামাজিক কাজ, তার প্রতারণা, তার বঞ্চনা আপনারা প্রতিদিন ভুক্তভোগী। আপনারা যারা গ্রামীণ চিকিৎসক রয়েছেন, আপনাদের হাতুড়ে, কোয়াক, ঝোলাছাপ নামে যখন ডাকা হয়, সেটা তো এই রাষ্ট্রের শেখানো বঞ্চনা, অপমান, অসম্মান,
ঘৃণাকে তুলে ধরা হয়। আপনারা যখন মঞ্চ থেকে বলেন এই সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে চিকিৎসালয়ে, চিকিৎসার মন্দিরে চিকিৎসককে হত্যা করে প্রমাণ লোপাট করে, তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হয়েছেন। আপনারা যখন বলেন ল কলেজের ঘটনা যখন আপনাদের সামনে জীবন্ত হয়, তখন আপনাদের কি কোনো সন্দেহ থাকে আমাদের বাপ রাষ্ট্রের মালিক সরকার একদিকে যেমন বৈধ, আর একদিকে অবৈধ সন্তানের জন্ম দিয়ে সে নিজেকে প্রমাণ করেছে সে দুশ্চরিত্র? তাহলে ধাত্রীমা, আজকে যে কর্মসূচি আপনারা দেখছেন, যে কর্মসূচির প্রয়োগ উপলব্ধিতে আজ আমরা এই কথাগুলো আপনাদের কাছে রাখতে পারছি, সেই কর্মসূচি জন্মই হয়েছিল 1985 সালে। তখন ধাত্রীমার সাথে আমাদের যোগাযোগ ছিল না। 1985 সালের পর একটা সময় কেটেছে আমার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। 1985 সালের পর 2000 সাল অব্দি 15টা বছর আমরা একটা ছোট্ট গণ্ডির মধ্যে, একটা ছোট্ট এলাকার মধ্যে আমাদের সংগঠনকে গায়ের জোরে বেঁধে রাখতে হয়েছিল। সংগঠনের সম্পাদক, সংগঠনের সভাপতি, তারা সংগঠনকে বিস্তার ঘটানো, সংগঠনের নতুন কর্মসূচি, নতুন কর্মনীতি, নতুন আদর্শকে জনগণের কাছে রাখার চেষ্টা করেনি। তখন ধাত্রীমা সুযোগ করে দিয়েছিলেন তার সুযোগ্য সন্তান, আজকে রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ শাসমলকে, যে আমরা গিয়ে রাজ্য কমিটি রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বের বেড়া টপকে তাদের শৃঙ্খলা ছিঁড়ে আমরা মুর্শিদাবাদ জেলার ডোমকলে গড়ে তুলেছিলাম এই বর্তমান কর্মসূচি। যে বর্তমান কর্মসূচি ডোমকল মহকুমায় 2004 সালে গড়ে ওঠে। সংগঠন গড়া হয়েছিল গ্রামীণ চিকিৎসক সমিতি নামে। তাহলে তো আমরা বেইমানি করেছি, তাহলে তো আমরা অনৈতিকতা করেছি, তাহলে তো আমরা সংগঠনের নীতি শৃঙ্খলা না মেনে অপরাধ করেছি। সেই অপরাধের সাথে, সেই অনৈতিকতার সাথে, সেই বেআইনি কাজের সাথে ধাত্রীমা গোপনে আমাদের রক্ষা করেছিলেন। আমরা যখন 2000 সালে সারা পশ্চিমবাংলার কোনো জায়গায় প্রয়োগ ক্ষেত্র খুঁজে পাইনি, 2000 সালে যখন সারা পশ্চিমবাংলায় তাণ্ডব চলছে বামফ্রন্টের নামে মার্ক্সবাদের সংশোধনকারীদের তাণ্ডব চলছে, আমরা কোথাও প্রয়োগ করার সুযোগ পাইনি। ধাত্রীমা নির্মলা শাসমল তার বাড়িতে রেখে গোপনে এই কাজটা করার সুযোগ দিয়েছিলেন। আজকে যে সোশ্যাল ফার্মাকোলজিতে যে কাজটা আমরা করি, সেই কাজটা আপনারা শুনে খুশি হবেন। এটা শুধু ওষুধ বিজ্ঞানের ইতিহাসে প্রথম আমাদের কাজ, আমাদের আবিষ্কার শুধু নয়, এই কাজটার শুরুই হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 1996-98 সালে। 1996-98 সালের আগে চিকিৎসা বিজ্ঞানের কোনো ছাত্র দুনিয়াব্যাপী সোশ্যাল ফার্মাকোলজি শব্দবন্ধের সাথে পরিচিত ছিলেন না। কি সোশ্যাল ফার্মাকোলজিতে আছে? সোশ্যাল ফার্মাকোলজিতে আছে যে জনগণ ওষুধ বিজ্ঞান শিখতে পারে, জনগণ যদি অঙ্ক বিজ্ঞান শিখতে পারেন, জনগণ যদি ইতিহাস বিজ্ঞান শিখতে পারেন, জনগণ যদি বোটানি জীববিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান শিখতে পারেন, তাহলে জনগণ ওষুধ বিজ্ঞান কেন শিখতে পারবেন না? কিন্তু এটা তো আমাদের ফিল্ড ট্রায়াল দিতে হবে, মাটির কাছে যেতে হবে।
যে মানুষরা শিখবেন তাদের কাছে যেতে হবে। কিন্তু আমরা রাজনৈতিকভাবে অবরুদ্ধ, আমরা কোনো জায়গায় সিপিএম এর বদান্যতায় যেতে পারছি না, মানুষের কাছে প্রয়োগ করব কিভাবে সেটা করতে পারছি না। সিপিএম এত সেদিন জনদরদি, এত সেদিন বদান্যতা দেখিয়েছিল, তখন আমাদের খুঁজে পেতে গোপনে খানাকুল ব্লককে আমরা নির্বাচন করেছিলাম। আর এই নির্বাচন করে গোপনে কাজটা করার জন্য ধাত্রীমা নির্মলা শাসমল বিভিন্ন ভাবে বলতেন। তিনি বলতেন রুগীদেরকে, কোন পরিচিত লোককে, জানিস তো স্বপন যারা এখানে আসে কারো কাছে বলবি না। সেদিনের বামপন্থীদের বদান্যতা, তাদের জনদরদ, তাদের চিকিৎসা নিয়ে যে ভাবনা, এই রকমই ছিল, গোপনে করতে হয়েছে। এইখানে নির্মলা শাসমল না হয়ে অন্য কোনো মাও হতে পারতেন, কিন্তু আমরা সেদিন নির্মলা শাসমলকেই পেয়েছিলাম, যিনি তার সন্তানকে নিঃসংকোচ, যিনি তার সন্তানকে নির্ভয়ে আমার সম্পর্কে জানার পরেও বলেছিলেন, যাও, আমাদের সংগঠিত করতে হবে। আমার এমবিবিএস সিলেবাস কখনো দেখায়নি, শেখায়নি যে আমার মতো পাস করা ডাক্তার ছাড়াও সারা ভারতবর্ষে এখন 40 লক্ষ, সেদিন ছিল 20-30 লক্ষের কাছাকাছি এই ডাক্তাররা চিকিৎসা করেন। তারা মেডিকেল কলেজে না গিয়েও, তারা চিকিৎসা বিজ্ঞানের পাঠক্রম না শেষ করেও তারা ডাক্তারি করে, এটা আমার জানা ছিল। কিন্তু যেদিন আমি গ্রামাঞ্চলে কাজে গেলাম, যেদিন আমি গ্রামাঞ্চলে একটি স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব নিয়ে গেলাম, সেদিন গিয়ে দেখি আমার পক্ষে তো স্বাস্থ্য কেন্দ্র চালানো সম্ভব নয়। হ্যাঁ, চালানো যেত যদি সপ্তাহে 2 দিন চালানো যেত, যদি সপ্তাহে ফাঁকির পরিমাণটা অনেক বেড়ে যেত। কিন্তু যখন দেখলাম যে এইভাবে তো হবে না, তো আমরা শুরু করলাম দ্বিতীয় ধাপে হাওড়া জেলায় গ্রামীণ চিকিৎসক। তখন গ্রামীণ চিকিৎসক শব্দটা শব্দবন্ধ, আমাদের কাছে পরিচিত ছিল না, আমাদের চর্চায় ছিল না। আমরা তখন সেদিন রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন গড়ে তুললাম উলবেড়ে ব্লক, শ্যামপুর ব্লক, এই অঞ্চল। আর এই কাজগুলোর ক্ষেত্রে যার পরে আমাদের উত্তরবঙ্গতে আসা 91 সালে, উত্তরবঙ্গে 96-97 সালে উত্তরবঙ্গ আমাদের শেখালো ওষুধ বিজ্ঞান জনগণ বুঝতে পারেন, ওষুধ বিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক জনগণ বুঝতে পারবেন, ওষুধ বিজ্ঞানের সাথে রাজনীতির সম্পর্ক জনগণের না বোঝার কিছু নেই, ওষুধ বিজ্ঞানের সাথে ধর্মের সম্পর্ক, ওষুধ বিজ্ঞানের সাথে শহর গ্রামের সম্পর্ক। কালকে একটি রুগীকে আমি লিখেছিলাম অ্যামক্সিসিলিন, একটি অ্যান্টিবায়োটিক, 500 মিলিগ্রাম দিনে 3 বার খেতে হবে। সেটি প্রধানমন্ত্রীর জনঔষধিতে যায়, সেখানে তারা পায় না। ওর ফার্মাসিস্ট আমাকে ফোন করে যে কথাটা বলেন, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। স্যার, এখন তো কেউ অ্যামক্সিসিলিন লেখে না, স্যার অ্যামক্সিসিলিন এখন পাওয়া যায় না, কেউ লেখে না, তার দোকানে নেই, এটা বললেই হতো। কিন্তু সে তার সাথে যুক্ত করলো, এখন তো কেউ লেখে না, এটা চলে না। সে কেন বললো? কি সামাজিক পরিস্থিতি, কি রাজনৈতিক পরিস্থিতি,
কি ওষুধ বিজ্ঞানের চলন, আসলে ওরা সব রুগীকে অ্যামক্সিসিলিন ক্লাভিউলিনিক অ্যাসিডের মিশ্রণ খাওয়াবে। যে অ্যামক্সিসিলিনটা 2 টাকা 3 টাকায় হবে সেটা 13 টাকায় বেচবে। এটা প্রধান দিক নয়, এটা প্রধান দিক নয়। মুনাফা পুঁজির জন্যই তারা ওষুধ আবিষ্কার, ওষুধের বাজারজাতকরণ করে না। তারা মানুষ মারার জন্য ওষুধ তৈরি করে, তারা মানুষ মারার জন্য ওষুধের গবেষণা করে, তারা মানুষ মারার জন্য ওষুধকে বাজারজাতকরণ করে এবং তারা জনগণের কাছে প্রচার চালায়। আপনাদের অভিজ্ঞতায় আছে 1920 সালে যে করোনা মহামারী, একটা সাধারণ ভাইরাস সংক্রমণ, যে ভাইরাস সংক্রমণের 82% মানুষের রোগ বোঝাই যায় না, যে 18%-এর মধ্যে 15% মানুষ হয়তো কোনো কারণে হাসপাতালে ভর্তি হতে হয়, সেই করোনা ভাইরাস সংক্রমণকে তারা দুনিয়া জুড়ে অতিমারি ঘোষণা করে। আপনারা গর্ববোধ করবেন, পানবাড়ি রুরাল মেডিকেল লাইব্রেরির কর্মী বাহিনী গর্ববোধ করবেন, আপনাদের 21 সালে প্রথম জনসংযোগে যে গ্রামের পর গ্রাম আমরা অতিক্রম করে এসেছিলাম, সেখানে প্রচার ছিল এইটাই যে করোনা সাধারণ ভাইরাস গঠিত রোগ। করোনাকে তোমরা গায়ের জোরে অতিমারি করে পরিযায়ী শ্রমিকদের তাড়িয়ে বেড়াচ্ছ, পরিযায়ী শ্রমিকদের ছাঁটাই করছো, তোমাদের শাসনের নতুন নীতিকে আনছো, তোমরা জনগণকে, দুনিয়ার জনগণকে নতুন ভাবে শৃঙ্খলিত করবে। সেটা আজকে আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন ভাবে শৃঙ্খলিত হতে চলেছে এবং সেখানে তারই ফল অঙ্গ হিসেবে যে 26,000 শিক্ষক ছাঁটাই হয়েছে। আপনাদের কাছে দিন রাত সংবাদপত্র, টিভি মাধ্যম, রাজনৈতিক দল কি বোঝাচ্ছে? তৃণমূল দুর্নীতি করেছে বলে ছাঁটাই, তারা বলছে ওএমআর সিটকে নষ্ট করেছে বলে ছাঁটাই, তারা বলছে র্যাঙ্ক জাম্প করেছে বলে ছাঁটাই, তারা বলছে অযোগ্যরা চাকরি পেয়েছে বলে ছাঁটাই। যদি আপনি 78 বছরের ইতিহাস দেখেন, একই ফল। তাহলে এগুলো বোঝানো হচ্ছে কেন? কারণ আসল আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটালাইজেশন, এ নিউ ফর্ম অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, যেখানে তারা 26,000 শুধু শিক্ষক কেন, এরপর 26,000 ডাক্তার ছাঁটাই করবে, এরপর 26,000 আইন ছাঁটাই করবে। আপনারা হয়তো খোঁজ রাখেন যারা, তারা জানেন আমেরিকার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ছাঁটাই হয়েছে। আমেরিকার হার্ভার্ড থেকে পাস করা 35% এমবিএরা চাকরি নেই। রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের জীবন্ত অভিজ্ঞতা আছে। আজ তার যেখানেই সংগঠন জোরদার হচ্ছে, সেখানেই এমএ, বিএ, পিএইচডি, বিফার্ম, বিএসসি নার্সিং এর ছাত্ররা আসছে ডাক্তারি শিখতে। এটা একদিক দিয়ে গর্বের, যেমন আরেক দিক দিয়ে এক সংশয়ের। চাকরি নেই আর তারা বলছে স্বচ্ছ ভারত, তারা বলছে ভারত এগিয়ে চলেছে। তারা পুরো শিক্ষা দপ্তরটাকে জেলে ঢুকিয়ে দিয়ে বসে আছে জনগণের প্রতিবাদে। পার্থ চ্যাটার্জি জেলে না, শিক্ষা দপ্তরের আধিকারিকরা যে জেলে, সেটা জনগণের প্রতিবাদে না, নিজেদের মধ্যে টাকার ভাগবাটোয়ারায় ঝগড়া হয়েছে। তাহলে এই ঘটনাগুলো জনগণ বুঝতে পারেন। জনগণ যেমন বুঝতে পারেন ওষুধের দামের বাড়া কমা, আজকে জনগণ বুঝতে পারেন বাজারে তুমি কেন 80% ফালতু ওষুধ চালু রেখেছ। আজকে জনগণ বুঝতে পারেন কোন ওষুধটা দামি ওষুধ আর কম দামি ওষুধের কাজের কি সত্যি ফারাক আছে কিনা। আজকে জনগণ বুঝতে পারেন, কারণ আজকের পরিস্থিতি জনগণকে বুঝতে সাহায্য করেছে। কিন্তু সেদিন ছিল, সেদিন ওষুধ বিজ্ঞানে প্রচার করতে গিয়ে
টনিক গুলো ফালতু আপনার শিলিগুড়িতে আমরা একটা পরীক্ষা করেছিলাম। শিলিগুড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে একটা পরীক্ষা, নেতৃত্বে সহযোগিতা বলা ভালো, নেতৃত্বটা আমরাই দিয়েছিলাম। একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়েছিল। পরীক্ষাটা হচ্ছে চিকিৎসকরা চিকিৎসায় জেনে না জেনে ভেজাল দেয়, চিকিৎসকরা জেনে না জেনে অবৈজ্ঞানিক চিকিৎসা করে, চিকিৎসকরা জেনে না জেনে অযৌক্তিক চিকিৎসা করে, চিকিৎসকরা জেনে না জেনে ভুলভাল পরীক্ষা করাতে বলে, চিকিৎসকরা জেনে না জেনে ভুলভাল ওষুধ লেখে। এটা প্রমাণ করব কি করে? তো আমার কাছে কি মডেল আছে? তখন আমরা শিলিগুড়িতে ভলেন্টিয়ার্সদের, প্রায় 30 জন ভলেন্টিয়ার্সের একটা মিটিং করি। মিটিং করে একজনকে গোপনে নির্বাচন করে তাকে 3টি লক্ষণ বলতে বলা হয় ডাক্তারের কাছে। তার আগে আমরা পরীক্ষা করে নিই যে তার কোনো রোগ আছে। তার কোনো রোগ নেই, মোটামুটি একজন যুবক, 30-32 বছরের যুবক, সুস্বাস্থ্য, তার কথা বলায় কোনো অসুবিধে নেই, তার মানে সোজা কথা ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি অ্যালার্ট, তার শারীরিক এবং মানসিক সুস্থতা স্বাভাবিকের মধ্যে। তাকে 3টি লক্ষণ বলা হয়েছিল যে তুমি ডাক্তারের কাছে যাবে। একটা লক্ষণ হচ্ছে আমার খিদে কমে গেছে, দ্বিতীয় লক্ষণ হচ্ছে আমার ওজন কমে গেছে, তৃতীয় লক্ষণ আমি ভুলে যাচ্ছি। খিদে কম, ভুলে যাচ্ছি, ফরগেটফুলনেস, আর ওজন কম। এই 3টেই চেম্বারে করা যায়। ভুলে যাচ্ছি কথোপকথন করলে বোঝা যায় সে সত্যি ভুলছে কিনা। এ ব্যাপারে একটা সিরিয়াল দেখতে পারেন আপনারা, কি যেন সিরিয়ালটার নাম, বন্ধু সিরিয়ালটা, আচ্ছা না, নাম মনে পড়ে যাবে, দেখতে পারেন সেখানে কিভাবে ধরা হচ্ছে তার মিথ্যে কথাগুলো। তো 10 জন ডাক্তারের কাছে ফিস দিয়ে যাওয়া হয়েছিল। সেই 10 জন ডাক্তারের অরিজিনাল প্রেসক্রিপশন আমাদের কাস্টডিতে আছে, এবং সেখানে তারা ভুলে যাওয়ার জন্য ওষুধ দিয়েছে, তারা খিদে বাড়ানোর ওষুধ দিয়েছে, তারা ওজন কমে যাচ্ছে বলে ওষুধ দিয়েছে, এবং প্রত্যেকটা একটা ছাড়া প্রত্যেকটা প্রেসক্রিপশন অবৈজ্ঞানিক, অযৌক্তিক, অনাচারপূর্ণ, অনৈতিক এবং ব্যয়। তো এই কাজটাকে যখন আমরা এবার 2000 সালে প্রয়োগ করতে যাচ্ছি, কারণ তখন সমাজে কি সব ডাক্তারের চিকিৎসা ঠিক, ডাক্তার যখন চিকিৎসা দিয়েছে ওটা প্রয়োগ করা দরকার, ওটা শেখা দরকার, ওটা রুগীর কাজে লাগবে। কিন্তু ডাক্তারের চিকিৎসা যে গন্ডগোল হতে পারে এটা আমরা সেদিন এখানে প্রমাণ করলাম, এবং তার আগেই অবশ্য প্রমাণ হয়েছে। সেই ইতিহাসটা আপনাদের জেনে রাখা ভালো। 1985 সালের নাইরোবি কনফারেন্সে বলা হয় সব ডাক্তারের প্রেসক্রিপশন বিজ্ঞানসম্মত, যুক্তিপূর্ণ, জনদরদি নয়। তো এই কাজগুলোকে যখন আমরা জনগণের কাছে নিয়ে যাচ্ছি, সেখানে একদিক দিয়ে রাজনৈতিক বাধা, একদিক দিয়ে সামাজিক বাধা, একদিক দিয়ে যাদেরকে শেখাতে যাচ্ছি তারা একটা প্রধান বাধা। কিভাবে অতিক্রম করব আমরা? সেখানে নির্মলা শাসমল ছিলেন আমাদের প্রথম সহযোগী, সাথী, সহযোদ্ধা। তিনি এত বুঝে বিজ্ঞান মনস্ক হয়ে এটা করেননি, কিন্তু তিনি এইটুকু বুঝেছিলেন যে এরা আর 5 জনের মতো প্রতারক নয়। তার ইতিহাসের আরেকটা আর কি, আজকে নবম স্মরণ সভাতে আপনাদের কাছে একটা স্মরণিকা দিয়েছি ধাত্রীমা স্মরণে, সোসাইটি ফর সোশ্যাল ফার্মাকোলজির কাছ থেকে এটা আপনাদের কাছে দেওয়া হয়েছে। এটা আমাদের প্রকাশনা। এই প্রকাশনাতে আমরা সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজি এবং পানবাড়ি রুরাল মেডিকেল লাইব্রেরি এবং রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের কাজকে আমরা
জারিত করেছি, ইনভিউ করেছি। সেখানে আমরা দেখিয়েছি যে এবারে নবম স্মরণ সভা হোক বিকল্প মেডিকেল শিক্ষা পাঠ্যক্রমকে বিকশিত করা, আরো প্রয়োগ করা। কি আছে এই বিকল্প পাঠ্যক্রমে? আমাকে শেখানো হয়েছিল তোমার রুগী যেই হোক, যে রাজনীতিরই হোক, যে ধর্মেরই হোক, যে অর্থনৈতিক অবস্থান থেকে আসুক না কেন, তোমার কাছে রুগী মানে সে সমান। এখনো আপনারা অনেকে হয়তো মানেন, কিন্তু কাজের সময় আপনারা কি করেন? যে ফিস দেয় না তার বাড়ি যান না, যে ফিস দেয় না ধার রেখে গেছে, অবলীলায় বলেন, জানেন তো ডাক্তারবাবু, টাকা বাকি পড়ে গেলে আর এ ধার দিয়ে সে যায় না। আসলে ব্যাপারটা লজ্জাবোধ করে, কিন্তু সে আবার বাধ্য হয় টাকা বাকি রাখতে, তার টাকা নেই, সে নিঃস্ব, বাজার থেকে চিকিৎসা কিনতে হয়। আর স্বপন জানাকে তার বৈধ বাপ, তখন তো জানতাম না বাপের চরিত্র, বাপের অনৈতিকতা, বাপ যে আরো অবৈধ সন্তানের জন্ম দিয়েছে, তখন তো জানতাম না। তখন আমি ভাবতাম, হ্যাঁ সত্যিই তো, আমার কাছে রুগী মানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, গ্রাম, শহর, ধনী, দরিদ্র সব সমান। কিন্তু বাস্তবে প্রয়োগ করতে গিয়ে দেখলাম একজন যক্ষা রোগ বিশেষজ্ঞ হয়ে যক্ষা রোগীরা 10 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটে কি করে আসবে আমার হেলথ সেন্টারে ইঞ্জেকশন নিতে? তার ইঞ্জেকশনটা কে দিয়ে দেবে? প্রশ্ন উঠল। প্রথমে ভলেন্টিয়ার, আজকের মতো বিকল্প পাঠ্যক্রম নয়। তাহলে আজকে বাস্তবে আপনারা কি দেখছেন? সবার চিকিৎসা সমান নয়, শহর গ্রামে সমান নয়। উত্তরবঙ্গের চিকিৎসার সাথে দক্ষিণবঙ্গের চিকিৎসার ফারাক রয়েছে। কিসের ফারাক? পরিকাঠামোর ফারাক। তো এটা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন জনগণের কাছে প্রথম ঘোষণা করলো, আমাদের চিকিৎসার শ্রেণী সম্পর্ক রয়েছে। তার মানে কি? বড়লোক আসলে আমরা চিকিৎসা দেব না? দেব, নিশ্চয়ই দেব, কিন্তু আমাদের প্রায়োরিটি দেশের কৃষক এবং কারিগর। এই কথাগুলো মানুষের কাছে আমাদের বলতে হবে, এই কথাগুলো আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে। রাস্তা নেই, রাস্তা অবরুদ্ধ। কমিউনিস্ট পার্টি সে জনগণকে প্রেমের আলিঙ্গনে রুদ্ধ করেছে। কমিউনিস্ট পার্টি সে জনগণের জনদরদের নামে সে জনগণকে হত্যা করছে। কমিউনিস্ট পার্টি সে গাজোয়ারি করছে, গায়ের জোরে বলছে এটা কর ওটা কর, মিলছে না, আমরা অবরুদ্ধ। তখন নির্মলা শাসমল গোপনে আমাদের এই কাজটা সহযোগিতা করে। বিকল্প পাঠ্যক্রমে আমরা শিখলাম যে নিঃস্বার্থভাবে রোগীদের পক্ষে থাকতে হবে। বিকল্প পাঠ্যক্রমে আমরা শিখলাম বেথুন আমাদের আদর্শ। আর আমার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল চরক, সুশ্রুত। আজও মেডিকেল কলেজে কখনো যদি যান দেখতে পাবেন সেখানে পাথরে খোদাই করা আছে, সেখানে চরক বলছে, রাজার পায়ে মাথা নত করো তবেই তোমার চিকিৎসা দেয়া হবে। এই নীতির ভিত্তিতে কাউকে ডাক্তারি শেখানো হয়। আর আমাকে কৃষক জীবন থেকে তুলে আনা হয়েছিল, ঘুষ দিয়ে প্রভাব খাটিয়ে তুলে আনতে হয়নি। আমি নিজে নিজেই ভাবতাম এই কৃষকের কাজ করা যাবে না, যে করে হোক ভালো রেজাল্ট করে কিছু একটা করতে হবে, ডাক্তার হতে হবে। এটা কাকতালীয় হয়েছে, হঠাৎ শিখে ছিঁড়ে গেছে। আর এই কৃষককে যখন কৃষক জীবন থেকে তুলে নিয়ে এসে তাকে টবে মানুষ করা হচ্ছে ওদের ডাক্তারি। আর বিকল্প পাঠ্যক্রমে আমরা শুরু করলাম উৎপাদনের কেন্দ্রে কৃষক এলাকাতেই কৃষকদের চিকিৎসা হবে। আজও ফোন আসে, আজও প্রত্যেক সপ্তাহে ফোন আসে, ডাক্তারবাবু
আপনাদের ওই কোর্সটা করব কত টাকা লাগবে, কতদিনের কোর্স? হ্যাঁ ডাক্তারবাবু, একজন বড় ডাক্তার দেখাচ্ছি এই কাজের জন্য। আমার মুখ দিয়ে তখন বেরিয়ে যায়, যখন একজন শিক্ষিত মানুষ, যখন একজন সরকারি কর্মচারী, যখন একজন শিক্ষক বলে যে এই রোগের চিকিৎসা আলিপুরদুয়ারে হবে না, এই রোগের চিকিৎসার ওষুধ পাওয়া যাবে না, কলকাতার ডাক্তার ফোন করে একটা ওষুধ বলবে, আর সেই ওষুধটা কি পাড়ার চেপানি হল্টে পাওয়া যায়? এটা যেমন সত্য, তার আর একটা সত্য, যুগ যুগ ধরে ওরা জনগণকে বুঝিয়েছে কলকাতার ডাক্তারের ওষুধ পানবাড়িতে পাওয়া যাবে না। আর রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন বলছে সমস্ত প্রয়োজনীয় ওষুধ পানবাড়িতে থাকার কথা। তো এইরকম যে নীতি চিকিৎসাতে আমাদের বলতে হতো 1 কেজি আপেল কেনার জন্য জম্মু তাওয়ায়ের টিকিট কাটতে যাবেন না, 1 কেজি আপেল কেনার জন্য কাশ্মীর যাবেন না। যে প্রাথমিক চিকিৎসা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি, আপনার জেলা উত্তরবঙ্গের জলপাইগুড়ি কুচবিহার জেলা হাঁপানি হয়েছে, তাকে যেতে হচ্ছে সাউথে মাছ খেতে। সে কখনো, তার কাছে ভাবনাটা এমন ভাবে রাখা হয়েছে যে এই বিষয়গুলো জনগণ যেন 1 কেজি আপেল কেনার জন্য কাশ্মীর যায়, জনগণ যেন মায়ের দেয়া ডিম ভাজার বদলে অমলেট খেতে ভালোবাসে, এটা ওদের শিক্ষা। কোনো প্রমাণের দরকার হবে না, আমি নিজে তার প্রমাণ। আমি যেদিন প্রথম ডাক্তারি করতে গেলাম আজ থেকে 50 বছর আগে, আমার একটা ইংরেজি ছাপানো প্যাড হলো। এই ইংরেজির একটা রুগী আমার মানে বোঝে, তারা এমবিবিএস বলতে পারবে, তারা ডিটিসিডি বলতে পারবে। আজও অনেক ডাক্তারকে অনেক মানুষ প্রশ্ন করেন, ডাক্তারবাবু আপনি কিসের ডাক্তার? আমি বললাম আপনি কি কি ডাক্তার চেনেন, কত রকমের ডাক্তার চেনেন? উত্তর নেই। ডাক্তারবাবু আপনি কিসের ডাক্তার? আচ্ছা ডাক্তারবাবু আপনি যা যা বলছেন সব তো ঠিক আছে, একবার কার্ডিওলজিটা চেক করলে হয় না? আচ্ছা কেন নেফ্রোলজিটা নয়, কেন নিউরোলজিটা নয়, কেন গ্যাস্ট্রোএন্টারোলজিটা নয়? তারা যে আমরা তাদের ঘৃণা করি, কিন্তু না বন্ধু, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন শেখালো না। তারা যে বলছে, তারা যে বলছেন এই পরীক্ষাটা করো, তারা যে বলছেন এই চিকিৎসাটা করো, আসলে যুগ যুগ ধরে শাসকের প্রভাব, আদানি আম্বানি জিন্দাল রুইয়াদের আজকে যে আপনারা যখন দেখেন এই শাসক শ্রেণীর উত্তরসূরিদের প্রভাবে তারা এই প্রশ্নটা করে। আমি একবার এমন বিপদে পড়েছিলাম যে মেদিনীপুর জেলাতে শহরে গিয়ে একজন ডায়াবেটিস ভদ্রমহিলা, তিনি সাউথে ভেলোরে গিয়ে দেখা, বছরে 2 বার যান। এবার এই 2 বারে বছরের 6 মাসের মধ্যে তার রোগটা জটিলতা হয়েছে, সবাই বলছে মেদিনীপুরের নার্সিংহোমে ভর্তি হবে, কিন্তু আপনাদের মতো চিকিৎসক পাওয়া গেল না যে কিনা সুগারটা মেপে মেপে দেখে নিয়ন্ত্রণ করবে, তার সুগারের চিকিৎসাটা মনিটর করবে, প্রেশারটা দেখে দিতে পারবে, পাওয়া যায়নি মেদিনীপুর শহরে সেদিন। আমি 2009 থেকে 14-র কথা বলছি। এটা দুটো দিক, একটা দিক জনগণের মধ্যে এই ভাবনা, আর একটা দিক হচ্ছে নিজেরা, আমরা নিজেরাই নিজেদের শত্রু। নিজের একটা সত্যি কথাকে যখন আমরা বলি তখন বলে স্যার প্রফেসরের কি করে বিরোধিতা করব? আসলে তিনি তো তখনও তাকে শেখানো হয়নি
আপনি যে ওপর থেকে যাকে প্রফেসর দেখছেন তারটাকে আপনি অনড় অচল বৈজ্ঞানিক ভাবছেন, তাহলে সেই স্বাস্থ্য ব্যবস্থা যারা পরিচালনা করে মন্ত্রী আমলা তারাও কি সৎ আছে? না। তাহলে তাদের পরিচালিত স্বাস্থ্য ব্যবস্থার শিক্ষকরা এই অনাচার করে, আর এই অনাচারের জন্য প্রমাণ জোগাড় করতে খুব গবেষণা করতে হবে। বাজারে যদি ৮০,০০০ ফালতু ওষুধ থাকে, এগুলো খায় কারা, লেখে কারা? এই ডাক্তাররা লেখে, এই রুগীদেরকে খাওয়ানো হয়। তো এই কথাগুলোকে আমরা যখন জনগণের কাছে নিয়ে যাব, ওষুধ বিজ্ঞানকে জনগণের কাছে নিয়ে যাব, সেখানে অবরুদ্ধ প্রগতিশীলদের দ্বারা, সেখানে অবরুদ্ধ মার্ক্সবাদীদের দ্বারা, সেখানে অবরুদ্ধ বামফ্রন্টের দ্বারা। আসলে তারা বামফ্রন্ট ছিল না, বামা ফ্রন্ট ছিল। তো সেই জন্য সেই দিন নির্মলা শাসমল আমাদের রাস্তা করে দিয়েছিল। সেদিন যদি সেখানে আমাদের কাজ না হতো, আপনারা দেখবেন তথ্যে প্রথম ওষুধ বিজ্ঞান মেডিকেল কলেজ থেকে গণমহাবিদ্যালয়ে, মানে জনগণও ওষুধ বিজ্ঞান শিখতে পারবেন, সহজভাবেই শিখতে পারবেন, এই প্রকাশনা তিনি মুখ্য দায়িত্ব নিয়েছিলেন। তিনি সেই প্রকাশনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এগিয়ে দিয়েছেন। আপনারা জানেন যে সেনপুর রুরাল মেডিকেল লাইব্রেরি জেলায় জেলায়, আজকে যেমন উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার এই পানবাড়ি রুরাল মেডিকেল লাইব্রেরি, একটা লাইব্রেরি কি হবে? হ্যাঁ, একটা কোয়াক ডাক্তার, হাতুড়ে ডাক্তার, সে আবার ইংরেজি বই পড়বে? আপনারা যদি এখানেও আসেন, যে বইগুলো রাখা আছে দেখলে মনে হবে কেউ পড়েনি। তার মানে আপনারা এইটুকু দেখছেন, আপনারা সমগ্রতা নিয়ে দেখছেন। আপনারা কি কখনো প্রশ্ন করেছেন এই মোটা মোটা বইগুলো কোনো পাস করা ডাক্তার পড়েছে কিনা? আপনারা কখনো প্রশ্ন করেছেন, এই খুঁজে দেখেছেন যে এইখানে পাস করা ডাক্তার, এটা আমার পাস করা ডাক্তাররা উইলিয়ামস, ডেভিডসন, প্রাইস, হ্যারিসন, নেলসন এইসব পড়েছে কিনা? আমিও জানতাম না। আমিও মনে মনে ভাবতাম গাইনোকোলজির ডাক্তার নিশ্চয়ই উইলিয়ামস অবস্টেটিক্স পড়েছেন, উইলিয়ামস অবস্টেটিক্স। পেডিয়াট্রিক্স এর ডাক্তার নিশ্চয়ই নেলসন পড়ে একদম জ্ঞানে জর্জরিত হয়ে, সে মস্তিষ্ক প্রস্তুত হয়ে শিশুদের প্রেসক্রিপশন লিখছে। আমাকেও এইভাবে ভাবানো হয়েছিল। কিন্তু যেদিন উত্তরবঙ্গ থেকে প্রথম আমি রুগীর গাফিলতিতে, রুগীর চিকিৎসার গাফিলতিতে প্রথম মামলাতে জিতছি, আমি যখন কোর্টে দাঁড়িয়ে সওয়াল করছি যে সাধারণ ভুল করে যাকে শিলিগুড়ির বিধান রায় বলা হতো, খুব সহজে কোর্টে পরাজিত হয়ে ক্ষতিপূরণ দিতে বাধ্য হলো। ঘটনাচক্রে ক্ষতিপূরণটা তাকে দিতে হয়নি। তার সৌভাগ্য এই কারণে, কনজিউমার্স কোর্টে, ক্রেতা সুরক্ষা আদালতে কেউ মরে গেলে তাকে ক্ষতিপূরণ দিতে হয় না। এই বই আছে এখানে, দেখুন প্রেসক্রিপশন বই, তার পুরো তথ্য। সেই কেসটা ছিল, যারা কুচবিহার থেকে এসছেন তারা গর্ববোধ করতে পারেন, দিনহাটার কেস। নর্থ বেঙ্গল ক্লিনিকে মারা যায়, এবং সেই দিনহাটার কেসে আমার মনে আছে আমি এপিডিআর এর সহযোগিতায় ওখানে বক্তব্য রাখতে গেছি। চার মাথার মোড়ে দিনহাটায়, যেদিকটা রাস্তাটা নিগমনগরের দিকে গেছে, সেই মোড়টাতে দাঁড়িয়ে বক্তব্য রাখছি। রাত্রি তখন 9:30, এবার থামছি। তখন একজন ট্রাক ড্রাইভার, সব আটকে গেছে, এসে জড়িয়ে ধরে বলেছিল, এত তাড়াতাড়ি আপনি বক্তব্যটা শেষ করে দিলেন? না, আমি তো 7:30 শুরু করেছিলাম, এখন 9:30। এটা আপনারা গর্ববোধ করতে পারেন। এই কারণে গর্ববোধ করতে পারেন, দিনহাটার সেই মানুষটা যার স্ত্রীকে হারিয়েছিলেন, তিনি ক্রেতা সুরক্ষা আদালতে প্রথম, যখন ক্রেতা সুরক্ষা আদালত লাগু হচ্ছে, আইনটা 1986 সালে লাগু হচ্ছে 96 সালে, এবং সেইখানে প্রথম মামলা মিহির সেন ভার্সেস শ্যামল চৌধুরী।
এ তথ্য আছে। তো এই কথাগুলোকে আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই, এই কথার সার সংকলন জনগণের কাছে নিয়ে যেতে, ওষুধ বিজ্ঞানকে ঘিরে রাজনীতিকে নিয়ে যেতে চাই, বিকল্প পাঠক্রম যে গ্রাম থেকে তুলে শহরে ডাক্তারি হতে হবে, ডাক্তার করতে হবে, এই নীতির বিরোধিতা করে, যার গলায় চরক সুশ্রুত আজকে ধন্বন্তরীকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমার বাপ আমার গলায় এখন ধন্বন্তরীকে ঝুলিয়ে দিয়েছে, আর আপনারা প্রতিটা ছবিতে বিজ্ঞাপিত করেছেন, মানুষকে বোঝাচ্ছেন, শিখছেন বেথুন আদর্শকে আমাদের জনগণের মস্তিষ্কের প্রতিটি কোণায় কোণায় পৌঁছে দিতে হবে, কাজের মধ্য দিয়ে, শেখার মধ্য দিয়ে, উপলব্ধির মধ্য দিয়ে। তখন এই বৈধ সন্তান আপনাদের কাছে ধন্বন্তরী দেখায়। আপনারা জানেন এখন চিকিৎসকদের গুরু ধন্বন্তরী 2019-এর ন্যাশনাল মেডিকেল কমিশন বলেছে। নির্মলা শাসমল সেদিন কিন্তু বেথুন আদর্শ, তিনি যে সব বুঝে এইটা করেছিলেন এটা সম্ভব নয়। আমরাই বুঝতাম, আমরাই কি বুঝতাম যে এই লাইব্রেরি গড়ে তুলতে হবে? সংগঠনের সেক্রেটারি বলল সব ইংরেজি বই কি পড়বে, সব করে কোনো লাভ হবে না, গোপন করতে হলো। সংগঠনকে না জানিয়ে এই বিশ্বজিৎ শাসমল, কাশিদা তারা বললেন না আমরা লাইব্রেরি করব, কিভাবে হবে আপনি করুন। এই যে পরীক্ষার সুযোগ একটা মানুষ করে দিল, এই যে পরীক্ষার সুযোগ একটা এলাকায় ঘটলো, আর সেই লাইব্রেরি সেনপুর রুরাল মেডিকেল লাইব্রেরি 2004 সালে সে ঘোষণা করলো ভারতবর্ষের প্রথম অপাস করা বেআইনি চিকিৎসকদের লাইব্রেরি গ্রামাঞ্চল। সে শুধু লাইব্রেরি গড়ল না, সে শহরের জমিদারিকে ভেঙে দিল। যে মেডিকেল কলেজের বইগুলো ছিল লাইব্রেরিতে, সেগুলো আজকে সেনপুর রুরাল মেডিকেল লাইব্রেরিতে আসার সাথে সাথে সে তার বলল সবাই পড়েনি। আমি যেদিন উইলিয়ামস অবস্টেটিক্স এই জলঢাকার তীরের পানবাড়িতে আসতে পাঠানো হবে, সেদিন আমি ডিপার্টমেন্টে উইলিয়ামসের বইটা নিয়ে একটা সমীক্ষা চালিয়েছিলাম ফোনে ফোনে। আমার সমীক্ষা ছিল যে কতজন ছাত্র, এমবিবিএস ছাত্র উইলিয়ামস পড়েন? 0। আচ্ছা, কতজন গাইনি টিচাররা উইলিয়ামস পড়েন? 0। কতজন গাইনিতে যারা পোস্ট গ্রাজুয়েট এমডি করছেন তারা উইলিয়ামস পড়েন? 0। কতজন গাইনি প্র্যাকটিস করছেন তারা উইলিয়ামস পড়েন? উত্তর এসেছিল উইলিয়ামস পড়লে ডাক্তারি করা যাবে না। আসলে ডাক্তারি তো তখন দরকার নেই, তার তো দরকার টাকা। সেটা কি করে প্রমাণ হবে আমাদের কথা? আজকে দেখুন না, জেলায় জেলায় স্বাস্থ্যসাথী আসার পর হিস্টেক্টমি বেড়ে গেছে, জেলায় জেলায় স্বাস্থ্যসাথী আসার পর মেয়েদের স্বাস্থ্যসাথীর আগে জরায়ুর অপারেশন যত হতো এখন অনেক বেড়ে গেছে। খুব সোজা। তো আমি তখন বলেছিলাম বন্ধুদের এই বইটা ওখানে থাকবে, এই বইটা ধুলো ঝেড়ে থাকবে, এই বইটার নামের সাথে গ্রামীণ চিকিৎসকরা পরিচিত হবে। আজকে সেই কাজটা ছড়িয়ে পড়লো হুগলি জেলার বিভিন্ন ব্লকে, গড়ে উঠলো আরামবাগ ব্লকে ডোঙ্গল রুরাল মেডিকেল লাইব্রেরি, গড়ে উঠলো গোঘাট ব্লকে গোঘাট রুরাল মেডিকেল লাইব্রেরি, কেশপুরে যেখানে আপনারা শুনলেন যে আগামী বছর সেখানে ধাত্রীমা স্মরণ অনুষ্ঠান হবে, 10ম স্মরণ অনুষ্ঠান সেখানে গড়ে উঠেছে। আমি নিজে ছিলাম। তো এই যে গড়ে উঠলো, এটা ওদের কাছে একটা আতঙ্ক। কিসের আতঙ্ক? ওরা চিকিৎসা বিজ্ঞানের জ্ঞানকে কুক্ষিগত করতে চায়, চিকিৎসা বিজ্ঞান থেকে ওরা পুঁজি মুনাফা পেতে চায়। আর আজকে ওরা চিকিৎসা বিজ্ঞানকে ব্যবহার করে মানুষকে হত্যা করে। কোভিশিল্ডে গ্রাফাইন অক্সাইড এবারে সংখ্যায় আপনারা পাবেন গ্রামীণ স্বাস্থ্য সমাচারে, কোভিশিল্ড গ্রাফাইন অক্সাইড ইজ ব্যান্ড।
ইউরোপিয়ান কান্ট্রিজ তারা বলেছে গ্রাফাইন অক্সাইড কোভিশিল্ডে যে দেয়া আছে এটা তারা খুঁজে পেয়েছে, এবং কোভিশিল্ড দিয়ে তাদের পরিকল্পনা করোনা আটকানো নয়, মানুষ যাতে মরে যায়। এবং আপনারা বিভিন্নভাবে খবর পাচ্ছেন যে হার্ট অ্যাটাক হয়ে মানুষ মরছে। ভ্যাকসিন ছিল, রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা টিকা, সেই টিকাকে আপনারা রোগ প্রতিরোধে ব্যবহার করতেন, আর আজকে ওরা রোগ সৃষ্টিতে টিকাকে ব্যবহার করছে। কোথায়? মেয়েদের ক্ষেত্রে ওরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন দিচ্ছে, গাডাসিল দিচ্ছে, যে গাডাসিল অন্ধ্রপ্রদেশের কয়েকশো মেয়েকে হত্যা করেছে, যে গাডাসিল ডাক্তারি অনুমোদনের আগে আমলারা অনুমোদন দিয়েছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন দিয়ে তারা এই কাণ্ডটা করছে। তার মানে বন্ধু, আজকে যেটা বুঝতে হবে যে পুঁজি মুনাফার জন্যই ওরা ওষুধকে আবিষ্কার, গবেষণা, বাজারজাতকরণ নিয়ন্ত্রণ করে না। আজকে তাদের কাছে রোগ সৃষ্টি করার এক হাতিয়ার হয়েছে। তা যদি না হবে, তারা নিজেরাই বলছে এতগুলো ওষুধ নিষিদ্ধ হলো, তারা নিজেরাই বলছে এতগুলো ওষুধের জাল পাওয়া গেল, তাহলে এগুলো চলছিল, যেগুলোকে তারা নিষিদ্ধ করেছে সেগুলো চলছিল, তাহলে কার অনুমোদনে চলছে? আপনারা আরো জানেন যে ভারতবর্ষে ওষুধ বাজারে পানের দোকান, ভারতবর্ষের ওষুধ বাজারে পানের দোকান, মল, স্টেশনারি, মুদিখানা, রেশন দোকানে ওষুধ বিক্রি হবে, তার ব্যবস্থা পাকা হচ্ছে। উড়িষ্যা, অন্ধ্র, তেলেঙ্গানাতে ট্রায়াল হচ্ছে, উড়িষ্যা, তেলেঙ্গানা আর রাজস্থানে ট্রায়াল চলছে। আপনারা জানেন সিবিএসসি সিলেবাসে 6, 7, 8, 9-এ ওষুধ বিজ্ঞানের এই কর্মকাণ্ড এসে গেছে। ওষুধ কাকে বলে, প্রেসক্রিপশন কাকে বলে, তুমি ডাক্তারের প্রেসক্রিপশন চিনবে কি করে? তাদেরকে এটা বোধোদয় না, তারা আরো বাজার চায়, শিক্ষিত লোকের বাজার চায়, আর এই বাজারে মানুষ নিজে নিজে ওষুধ খাবে। মানুষের কাছে শিক্ষা না থাকলে যা হয় সেইটা সে করবে, করে সে রোগী হবে, আবার তার দুয়ারে যাবে। তো এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যেদিন শুরু করেছিলাম কাজটা, আমরাও এত ভাবিনি, কিন্তু সেদিন যদি কাজটা শুরু করা না যেত তাহলে সম্ভবপর ছিল না আজকে এই এগিয়ে আসা, আজকের এই বর্তমানে। তো রুরাল মেডিকেল লাইব্রেরি গড়ে তোলার সময় সেক্রেটারি পাল্টি খেয়ে গেল, সেটা বুঝতে হয়েছে আমাদের, এবং আপনারা না থাকলে আমরা বুঝতে পারতাম না। সেদিন যখন বেথুন স্কুলে কারা পড়াবে শিখতে চাই, জানতে চাই, আমাদের দ্বন্দ্বটা কি, আমাদের প্রধান দ্বন্দ্ব সংগঠনের প্রধান বিষয়টা কি? আইনি বেআইনি। আজও রাষ্ট্রের কাছে আমরা বেআইনি, আমরা ডাক্তারি করি বেআইনি, আমরা চেম্বার খুলি বেআইনি, আমরা ওষুধ রাখি বেআইনি, আর এরা এই বেআইনি লোকদের কাছে ভোটের সময় ভোট আনতে যাবে। এই হচ্ছে ওদের গণতন্ত্রের স্বরূপ। ওরাই আসবে আপনাদের কাছে যে এবার ভোটে এই ভোটগুলো দাও, মুখকে দাও। আর এটাও আর এক সত্য যে আপনাদের অনেকেই আছেন কাউকে না কাউকে ভোট দেন, তার মানে আপনি রাষ্ট্রকে মানেন, রাষ্ট্রের সংবিধানকে মানেন, রাষ্ট্রের সরকারকে মানেন, যাকেই ভোট দেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, নকশাল, যাকেই ভোট দেন, তার মানে আপনি রাষ্ট্রকে মানেন। আর কাজ করতে হয় আপনাকে বেআইনি। আপনি একবারও প্রশ্ন তুলবেন না, একবারও ভাববেন না যে রাষ্ট্র আমাকে জন্ম থেকে আমরা 40 লক্ষ মানুষ একসাথে বসে ঠিক করেছিলাম যে বেআইনি কাজ করব। আমরা 40 লক্ষ মানুষ একসাথে বসে ঠিক করেছিলাম আমরা অনৈতিকতা করব না। আমরা আমাদের, তার মানে এই ব্যবস্থায় 40 লক্ষ মানুষের জন্মদাতা।
এইটা বুঝতেও তো আমাদের একটা সময় চাই, এটা বুঝতেও তো আমাদের একটা চর্চা চাই, এটা বুঝতেও তো আমাদের একটা প্রয়োগ চাই। কে দেবে সেই প্রয়োগ? নির্মলা সেন। সেখানেও প্রশ্ন এসে গেল নির্মলা সেন। নির্মলা শাসমল ব্যক্তিগতভাবে রাজ্য সম্পাদকের মা বলে, নির্মলা শাসমল ব্যক্তিগতভাবে একজন চক্ষুদান করেছেন, দেহদান করেছেন, প্রশ্নটা এখানে নয়। এতক্ষণ ধরে যা যা বললাম, যে সমস্ত রাজনৈতিক বিষয়, দার্শনিক বিষয়, একদিকে ধন্বন্তরী, একদিকে ডক্টর নরম্যান বেথুন, একদিকে ডাক্তার রুগী সমান, একদিকে নিঃশর্তভাবে রুগীদের পক্ষে, একদিকে পানবাড়ি থেকে লোক তুলে নিয়ে গিয়ে মেডিকেল কলেজে ডাক্তার করো, আর একদিকে না, পানবাড়িতেই প্রাথমিক পরিষেবা হবে। এই যে বিষয়গুলো আমাদের সামনে এলো, আমাদের শিক্ষক গড়ে উঠলো, আমাদের ডক্টর নরম্যান বেথুন চলমান মেডিকেল স্কুল গড়ে উঠলো, যেখানে শতাধিক শিক্ষক তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন, তারা শিখছেন। হ্যাঁ, সেখানে বাধা আছে, তো আমরা সেটা বুঝেছি। সেখানে বাধার প্রধান দিক হচ্ছে মানসিক অলসতা। তারা খুব কম পড়েন, সেটাও এই সমাজের প্রভাবে। এই সমাজের জন্যই তাদের কম পড়া হয়, এই সমাজের জন্যই তাদের চিন্তা শক্তির অক্ষমতা, চিন্তা শক্তিকে তারা প্রসারিত করতে পারেন না। তাহলে এই সমাজের শাসক যারা, তাদের প্রভাব কিন্তু খুব গভীর, সুদূর প্রসারী। মানুষের মস্তিষ্কের অন্দরমহলে এই শাসকের সংস্কৃতি ঢুকে রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসা কম সহজ নয়, বা বেরিয়ে আসা সহজই হয়ে যাবে, দু একদিনের মধ্যে হয়ে যাবে, দু এক বছরের মধ্যে হয়ে যাবে, এ ভাবাটা অনৈতিক, অবৈজ্ঞানিক, অযৌক্তিক। তো এইরকম একটা প্রেক্ষাপট, যেখানে গড়ে উঠলো রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন, নতুন কর্মসূচি, গড়ে উঠলো রুরাল মেডিকেল লাইব্রেরি, গড়ে উঠলো নরম্যান বেথুন চলমান স্কুল। আমরা অনেককেই বলেছিলাম, ওই এলাকার অনেক চিকিৎসক ডাক্তার বন্ধুদের বলেছিলাম, একটা একটা করে ছাত্র রাখো, রেখে তাকে গড়ে তুলো প্রাইমারি কেয়ারের জন্য। করা যায়নি। একজনই সেদিন এগিয়ে এসেছিল, নির্মলা শাসমল এবং তার সন্তান। সেই পরিবার তাদের সামর্থ্য, তাদের সংসারের পরিকাঠামো, সংসারের অবস্থার পরিপ্রেক্ষিতে তারা আশ্রয় দিয়েছিল সমাজ করে এক একজনকে। শুধু নদিয়ার ছেলে ছিল, উত্তর 24 পরগনার ছেলে ছিল, বাঁকুড়ার 2 মেয়ে ছিল, আপনারা শুনে থাকবেন প্রিয়াঙ্কা বাউরি, মাম্পি মুর্মুদের কথা। এইগুলো ছিল নির্মলা শাসমলের সামাজিক অবদান। এই অবদান যে কোনো মানুষই করতে পারে, এটাও সত্যি কথা। কিন্তু সেদিনের সামাজিক প্রেক্ষাপটটা কি? শীতকালে যদি আপনি সবাইকে কম্বল দেন একটা করে, কি হবে? সবাই সাদরে গ্রহণ করবে। শীতকালে সবাইকে একটা করে কম্বল, আর আজকে গ্রীষ্মকালে আজকে যদি সবাইকে একটা করে কম্বল দেন, সব ভাঁজ করে বলবে, আনন্দ ভাই লাইব্রেরিতে গুছিয়ে রাখ। তো সেই দিন ছিল শীতকাল, দরকার ছিল আমাদের কম্বলের, আমাদের আশ্রয়ের, আমাদের ভাবনার কার্যকরী করার, আমাদের ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো তারই রূপ আপনারা সবাই সহযোগিতা করেছেন। তো আমার পর্ব শেষ করার আগে আমরা যে কাজটা উনি করেছিলেন, আপনাদের বারবার বলছি, সোশ্যাল ফার্মাকোলজির শুরুটা কিন্তু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। সোশ্যাল ফার্মাকোলজির অন্তর্বস্তুতে কিন্তু উত্তরবঙ্গের মাটি, যে মাটি জন্ম দিয়েছে নকশালবাড়ি, যে মাটি জন্ম দিয়েছে কৃষকের অধিকার, প্রথম রাজা হওয়ার স্বপ্ন। আর সেই কৃষককে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন কোথায় বসিয়েছে না, ডাক্তারের আগে খাবার ছাড়া রোগ সারবে না। দুটো প্রেসক্রিপশন করে দিলাম, খুব সোজা কাজ। প্রেসক্রিপশন করে 500 টাকা নিলাম, 1000 টাকা নিলাম, এখন 2000 টাকা হয়েছে, না করে দিলাম। খাবার, পরিচর্যা,
সমাজের সমস্ত স্তরের ভূমিকা না থাকলে সেই প্রেসক্রিপশন, এবং সর্বোপরি কৃষকের ভূমিকা না থাকলে সে প্রেসক্রিপশন হবে না। তো সেই সোশ্যাল ফার্মাকোলজির কাজ শুরু হয়েছিল উত্তরবঙ্গে। তার প্রথম শুধু শুরুই হয়নি, সেটা একটা আন্তর্জাতিক, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারতবর্ষের প্রায় 10খানা স্টেট এবং বিদেশ ইংল্যান্ড থেকেও আমাদের শুভেচ্ছা বার্তা ছিল, ওরা পার্টিসিপেট করেছিল, বাংলাদেশ আন্তর্জাতিক রূপ নিয়েছিল। হ্যাঁ, সেই রূপ সোশ্যাল ফার্মাকোলজি আজকে তার 45তম সংখ্যা আজ আপনাদের হাতে তুলে দেওয়া হবে। আজকের দিনটাকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আজকের দিনটাকে আমরা আনুষ্ঠানিক প্রকাশ হিসেবে দেখছি। আমরা বিশ্বজিৎকে